তামিলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপাতি বিজয়। ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের নতুন অধ্যায়ের ঘোষণা। লেবাননে আবারও ইসরায়েলের তাণ্ডব, 24 ঘন্টায় নিহত 39, 4 জনের একজন খাদ্য ঝুঁকিতে, বলছে জাতিসংঘ। ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক তেলের মজুদ তলানিতে, অর্থনীতিতে তৈরি হতে পারে বড় ঝুঁকি, সতর্কতা ব্লুমবার্গের। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি তানজিনা অন্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নানা নাটকীয়তার পর ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয় থালাপাতি। অনুষ্ঠান ঘিরে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ অনেক তারকা। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করেছে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কোনো সিনেমার সংলাপ নয়। দীর্ঘদিন তামিল সিনেমাতে দাপট দেখানো বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বার্তা দিলেন ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের এক নতুন অধ্যায় শুরুর। সোশ্যাল জাস্টিস স্টার্টস নাও। রবিবার তার শপথ অনুষ্ঠান ঘিরে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভিড় জমান সিনেমা জগতের অনেক তারকা। তবে সবকিছুকে ছাপিয়ে সবার নজর পড়ে উপস্থিত বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দিকে। সবার আগে সমর্থন দিয়ে বিজয়ের সরকার গঠনের পথ সুগম করেছিল কংগ্রেস। এরপর টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তার পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠন করলেন থালাপতি। রোববার বিজয়ের সাথে তার মন্ত্রিসভার আরও 9 সদস্য শপথ নিয়েছেন, যারা সবাই টিভিকের সদস্য। মুখ্যমন্ত্রী হয়ে বিজয় ঘোষণা করেন তামিলনাড়ুবাসী 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে। মাদক বন্ধ করতে কড়া পদক্ষেপ, নারীদের নিরাপত্তা সহ দিয়েছেন একগুচ্ছ প্রতিশ্রুতি। আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। আমি নিজে কোনো অন্যায় করব না এবং আমার সাথে থাকা অন্যদেরকেও অন্যায় করতে দেব না। যদি কারো মনে কোনো ভুল ধারণা থাকে তবে তা অবিলম্বে মুছে ফেলুন। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। এ সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন মোদী। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দল মিলে রাজনৈতিক সরকার গঠন করল। অনেকে বলছেন দীর্ঘদিনের দাপুটে দলগুলোকে পেছনে ফেলে বিজয়ের অর্জন দক্ষিণের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এমনকি থালাপতি যে ধর্মনিরপেক্ষতার আওয়াজ তুলছেন তা বিজেপি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে নিহত হয়েছেন অন্তত 31 জন মানুষ। ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননকে নিশানা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে শান্তি ফেরাতে শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। সিএনএন জানিয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই হামলায় প্রাথমিকভাবে এক কন্যা শিশুসহ 7 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 15 জন, যাদের মধ্যে 3 শিশু রয়েছে। আইডিএফ বলছে, উত্তরাঞ্চলের সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনায় হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বেসামরিক মানুষের ক্ষতি যতটা সম্ভব কমাতে নির্ভুল অস্ত্র এবং আকাশপথে নজরদারির মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এক সপ্তাহে দেশ জুড়ে ইসরায়েলি হামলায় নারী শিশুসহ 120 জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে বৈরুতে সাম্প্রতিক হামলা এবং দক্ষিণাঞ্চলে চলমান ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে ইসরায়েলি শত্রুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা আরও জানায় এই হামলাগুলো ইসরায়েলের আগের আক্রমণের পাল্টা জবাব হিসেবে চালানো হয়েছে। আমেরিকার মধ্যস্থতায় আগামী সপ্তাহে 3 দফায় শান্তি আলোচনায় বসবে লেবানন এবং ইসরায়েল। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার তথ্যের বরাতে জানা যায়, আগামী বৃহস্পতি এবং শুক্রবার ওয়াশিংটনে আলোচনায় বসবে তেল আবিব এবং বৈরুতের রাষ্ট্রদূতরা। লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের বৈঠক কোনো প্রস্তুতিমূলক সভা নয়, বরং আলোচনার আনুষ্ঠানিক সূচনা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভয়াবহ খাদ্য সংকটের মুখে লেবানন। একদিকে দীর্ঘদিনের যুদ্ধ, আর অন্যদিকে মুদ্রার মান কমে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে নিত্যপণ্য। জাতিসংঘ বলছে দেশটির প্রতি 4 জনের 1 জন এখন তীব্র খাদ্য ঝুঁকিতে রয়েছেন। লেবাননের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এখন এক অনিশ্চিত যুদ্ধের নাম। রান্নার তেল থেকে শুরু করে চাল ডাল সবকিছুর জন্যই দেশটিকে নির্ভর করতে হয় আমদানির উপর। কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া আর লেবাননের নিজস্ব মুদ্রা পাউন্ডের দরপতন সব উলটপালট করে দিয়েছে। বাজারে জিনিসের অভাব নেই, কিন্তু তা কেনার সামর্থ্য হারিয়েছেন সাধারণ মানুষ। তেলের দাম বাড়ায় আমাদের খরচ 5 থেকে 7% বেড়ে গেছে। সারা বিশ্বে রপ্তানিকারকরাও দাম বাড়াচ্ছেন। সব মিলিয়ে আমদানি খরচ এখন আগের চেয়ে 10 থেকে 15% বেশি। শুধু আমদানিতেই নয়, বড় ধাক্কা লেগেছে দেশটির কৃষি খাতেও। দক্ষিণ লেবাননে দীর্ঘদিনের সংঘাতের কারণে প্রায় 52,000 হেক্টর ফসল জমি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা দেশের মোট চাষযোগ্য জমির প্রায় 22%। এই অঞ্চলের 77% কৃষক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন, আর প্রায় 80% খামারে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যেসব এলাকায় এখনও যুদ্ধ ছড়ায়নি, সেখানে কৃষকদের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। উৎপাদন সচল রাখতে চাষিদের সার ও বীজ সরবরাহ করছে তারা। এখানে সময় খুবই গুরুত্বপূর্ণ। কৃষকরা যেন চাষের মৌসুম মিস না করেন, সেটা আমাদের দেখতে হবে। এখনই উৎপাদন শুরু করতে না পারলে এর প্রভাব হবে দীর্ঘমেয়াদী। জাতিসংঘের তথ্য মতে এবছরের আগস্টের মধ্যে লেবাননের 12 লাখের বেশি মানুষ চরম খাদ্য সংকটে পড়বে। গত বছরের তুলনায় এই পরিস্থিতি কয়েক গুণ বেশি খারাপ। ক্ষুধার এই লড়াই থামাতে লেবাননের এখন সবার আগে প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি, কারণ শান্তি না ফিরলে এই ক্ষুধার আগুন নেভানো প্রায় অসম্ভব মনে করছেন বিশ্লেষকরা। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেলের মজুদ ঠেকেছে তলানিতে। সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়ে ব্লুমবার্গ বলছে, 1.5 মাসে প্রতিদিন গড়ে প্রায় 48 লাখ ব্যারেল তেল বৈশ্বিক মজুদ থেকে কমেছে। এক বিশ্লেষণে বলা হয়, বর্তমান বৈশ্বিক তেলের মজুদ 2018 সালের পর সর্বনিম্ন। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। ফলে বিশ্বজুড়ে সংকটের মুখে পড়ে জ্বালানি তেলের সরবরাহ। এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, বৈশ্বিক তেলের বাজার এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ওই প্রতিবেদনে বিনিয়োগ সংস্থা মর্গান স্ট্যানলির তথ্য তুলে ধরে বলা হয়, গত 1 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় 48 লাখ ব্যারেল তেল বৈশ্বিক মজুদ থেকে কমেছে। এই হ্রাসের হার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গোল্ডম্যান স্যাক্স গ্রুপের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে বৈশ্বিক তেলের মজুদ 2018 সালের পর সবচেয়ে নিম্ন স্তরে নেমে এসেছে। এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মজুদ কমে যাওয়ার ফলে বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে অনেক দেশ জ্বালানি সংকটে পড়তে পারে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হবার আশঙ্কা রয়েছে। এমনকি দীর্ঘমেয়াদে এই অস্থিরতা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী দিয়ে সংশ্লিষ্ট দেশের জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয় ইরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দেয় আমেরিকা, যদিও তা কার্যকর হয়নি। পরে ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা হলেও কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। এরপর ২১ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও ইরান তা প্রত্যাখ্যান করে। তেহরান জানায় তারা কেবল নিজেদের জাতীয় স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। বিশ্লেষকদের মতে চলমান এই অনিশ্চয়তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বৈশ্বিক জ্বালানি বাজারকে দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল রাখতে পারে। ফলে তেলের দাম ও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমছে না, বরং আরও বাড়ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে একটা বিরতি নিচ্ছি। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আগাম নির্বাচন ও অভ্যন্তরীণ সংস্কারের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে তেল আবিব। শনিবার রাতে শহরটির রাজপথে জড়ো হয়ে ইসরায়েলি সরকারের নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কয়েকশো বিক্ষোভকারী। এ সময় কয়েদির পোশাক এবং নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। ড্রাম বাজিয়ে ও সরকার বিরোধী স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান প্রশাসন দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং ভুল তথ্যে জনগণকে বিভ্রান্ত করছে। আন্দোলনকারীদের দাবি, বহিঃশত্রুর চেয়েও এখন বড় সংকট দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। ব্রিটেনে রাজতন্ত্র বিলোপ এবং সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের দাবিতে লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে বিক্ষোভ হয়েছে। রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেনের বিরুদ্ধে ওঠা গুরুতর আইনি অভিযোগের মুখে নতুন করে রাজতন্ত্রের বিরোধিতা শুরু হয়েছে। শনিবার দুপুরে রাজপ্রাসাদের সামনে নট মাই কিং লেখা ব্যানার ও ডাইনোসরের প্রতিকৃতি নিয়ে অভিনব প্রতিবাদ জানান প্রায় ১৫০ আন্দোলনকারী। তাদের দাবি, আধুনিক রাষ্ট্রের জন্মসূত্রে নয়, বরং যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে। বিক্ষোভের কারণে প্রাসাদের রক্ষীদের সঙ্গীত পরিবেশনা কিছু সময় বন্ধ থাকে। সেখানে উপস্থিত কয়েক হাজার পর্যটকের অনেকে একে বিরক্তিকর কারণ হিসেবে দেখলেও বিক্ষোভকারীরা পিছু হটেনি। যদিও জরিপে এখনও রাজতন্ত্রের পক্ষে জনসমর্থন বেশি, তবুও রাজপরিবারের ধারাবাহিক কেলেঙ্কারি রাজপরিবারের ভাবমূর্তিকে বড় সংকটে ফেলেছে। আন্তর্জাতিক বুলেটিনে আবারও বিরতি। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইউক্রেন সংঘাত শেষের পথে এমন দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোয় বিজয় দিবসের প্যারেড শেষে তিনি জানান, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হলে কিয়েভের সাথে বৈঠক করতে তার আপত্তি নেই। এদিকে ইউরোপের সাথে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গেরহার্ড শ্রোডারকে পছন্দের কথা জানান পুতিন। অন্যদিকে চায়নার সাথে বড় ধরনের জ্বালানি চুক্তিরও ইঙ্গিত দিয়েছেন তিনি। মস্কোর রেড স্কোয়ার,
সেখানে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জানান এই সংঘাত একটি চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। আমি মনে করি বিষয়টি শেষের দিকে আসছে। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। স্লোভাক প্রধানমন্ত্রী জেলেনস্কির পক্ষ থেকে বৈঠকের আগ্রহের কথা জানিয়েছেন, তবে এমন কথা আমরা আগেও শুনেছি। জেলেনস্কির সাথে ব্যক্তিগত বৈঠকের সম্ভাবনা উড়িয়ে না দিলেও শর্ত দিয়েছেন পুতিন। স্পষ্ট করেছেন বৈঠকের আগে অবশ্যই একটি দীর্ঘমেয়াদী ও ঐতিহাসিক চুক্তির বিষয় চূড়ান্ত করতে হবে। যারা দেখা করতে চান তারা মস্কো আসতে পারে, তবে এটি হবে একটি শান্তি চুক্তিতে সই করার জন্য চূড়ান্ত পদক্ষেপ। ইউরোপের সাথে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে মধ্যস্থতাকারী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারকে যোগ্য মনে করেন পুতিন। তিনি জানান ইউরোপ রাশিয়ার সাথে যোগাযোগের পথ খুঁজছে, কারণ বর্তমান পরিস্থিতি তাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়েছে। ব্যক্তিগতভাবে আমি মিস্টার শ্রোডারকে পছন্দ করি, তবে ইউরোপকে এমন নেতা বেছে নিতে হবে যাকে তারা বিশ্বাস করে এবং যে আমাদের নিয়ে বিরূপ মন্তব্য করে না। পুতিন কথা বলেন আরেক পরাশক্তি চায়নার সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়েও। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে চায়নার সাথে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। জানান মে মাসের শেষে তার চায়না সফরে তেল ও গ্যাস খাতে একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে। আমরা জ্বালানি খাতে একটি বড় ও উল্লেখযোগ্য পদক্ষেপের খুব উন্নত পর্যায়ে আছি। প্রায় সব মূল বিষয় চূড়ান্ত হয়েছে। চায়না সফরে এটি চূড়ান্ত হবে। ইউক্রেন যুদ্ধের অবসান আর এশিয়ার সাথে নতুন অর্থনৈতিক সমীকরণ, এই দুই লক্ষ্যেই রাশিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন বিশ্ব রাজনীতির প্রভাবশালী এই নেতা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। স্পেনের ঐতিহাসিক শহর জিরোনায় শুরু হয়েছে ৭১তম পুষ্প উৎসব টেমস দে ফ্লোরস। প্রতি বছর মে মাসে শুরু হয় এই উৎসব। এ উপলক্ষে জিরোনার প্রাচীন স্থাপত্য আর রাজপথ সেজেছে মনোরম ফুলের সমারোহে। স্থানীয় বাসিন্দারা বংশ পরম্পরায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিচ্ছেন এই বর্ণিল আয়োজনে। পাথুরে শহর জিরোনা যেন এখন এক বিশাল উদ্যান। চারদিকের পুষ্পশোভিত প্রাঙ্গণ জানান দিচ্ছে ৭১তম টেম্পোস দে ফ্লোরস বা ফ্লাওয়ার ফেস্টিভ্যালের কথা। ৯ মে থেকে শুরু হওয়া উৎসবে শহরের প্রতিটি অলিগলি সেজেছে বিচিত্র ফুলে। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে রঙের এই মেলবন্ধন দেখতে ভিড় করেছেন দেশি বিদেশি পর্যটকরা। আয়োজনটি চমৎকার, বিশেষ করে ক্যাথেড্রালের এই সিঁড়িগুলো আইকনিক, যা গেম অফ থ্রোনসের কারণেও পরিচিত। মূলত এটি দেখতেই আমাদের এখানে আসা। আয়োজনের নেপথ্যে স্থানীয় বাসিন্দারা। বংশ পরম্পরায় উৎসবে অংশগ্রহণ ও শৈল্পিক উপস্থাপনা জিরোনাবাসীর দীর্ঘদিনের ঐতিহ্য। উদ্বোধনের সময়টা বেশ চ্যালেঞ্জিং। কাজগুলো যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়, তবে দর্শনার্থীদের প্রশংসা সব ক্লান্তি দূর করে দেয়। পর্যটকদের সুবিধায় সরবরাহ করা হচ্ছে দিক নির্দেশনামূলক মানচিত্র। জিরোনার স্থাপত্য এবং ইতিহাস জানার বড় সুযোগ এই আয়োজন। প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষ এই পুষ্প প্রদর্শনী দেখতে এখানে আসেন। ৭ মে পর্যন্ত চলবে এই পুষ্প উৎসব। শেষ দিনে জিরোনার রাতকে বর্ণিল করতে থাকছে বিশেষ আলোকসজ্জার আয়োজন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।